নমস্কার, আমি দিশা। আজকে আমি একটা বিশেষ কথা বলবো। সেই জন্যই আমার এই ভিডিওটা করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিনাপাল আইএস একাডেমি। এই একাডেমিটি হচ্ছে আমার মায়ের নামে। আমার মা রিসেন্টলি 2025-এর 30শে জুন এক্সপায়ার করেছেন। 1.5 বছর ধরে প্রচন্ড কষ্ট পেয়েছেন, প্রচন্ড ভুগেছেন। অনেক চেষ্টা করেও আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। তো তারপরেই এই ডিসিশন যে আমি মায়ের নামে ইনস্টিটিউটটা করবো। এবং আমার বাবার খুব ইচ্ছে ছিল যে মায়ের নামেই এটা করি, সেই কারণে এটা করা। এবারে এটার প্রসঙ্গে একটু বলছি। তোমরা আমার প্রথম ওরিয়েন্টেশন ভিডিওটাতে দেখেছো, আমি সম্ভবত বলেইছি যে আমার প্রফেশন কি এবং আমি কি নিয়ে পড়াশোনা করেছি। তো আমার সম্পূর্ণ স্ট্রিমটা চেঞ্জ করেছি এবং এটাতে আমার বাবা মা দুজনেরই অসম্ভব রকমের সাপোর্ট ছিল। হ্যাঁ, কারণ আমি বিএসসি নার্সিং পড়েছি। প্রথমে তো আমি এইচএস পাস করার পর বটানি অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে শ্রীরামপুর কলেজে ভর্তি হই। এটা বললেও ভুল হবে, মাঝখানে আমি 1 বছর মেডিকেলের জন্য একটু প্রিপারেশন নিয়েছিলাম, বাট আমি সেভাবে কোনো ইনস্টিটিউটে ভর্তি হইনি। বাড়িতে সেলফ স্টাডি করছিলাম। তো সেলফ স্টাডি করে আমি জয়েন্টে র্যাঙ্ক করতে পারিনি, তখন আর ওয়েট করিনি। আমি তখন কলেজে ভর্তি হয়ে গেলাম বটানি অনার্স নিয়ে। তো শ্রীরামপুর কলেজে আমাদের এখানে সিইউএর আন্ডারে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তখন পড়তে পড়তে 1 বছর পড়া হয়ে গেল। তো তখন আমি জয়েন্ট দিয়েছিলাম। তো আমি জেনপার বলে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা হতো, তো তখন বিএসসি নার্সিং করতে চলে যাই। তো পড়ার পর যথারীতি চাকরিও করেছি অনেকবার। প্রথমে সিস্টার টিউটর হিসেবে হলদিয়াতে করেছি, তারপরে গভর্নমেন্টেও স্টাফিং করেছি ওয়ালস হসপিটালে, সাব ডিভিশন হসপিটাল, যেটা শ্রীরামপুর সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয়। সেখানে প্রায় অলমোস্ট 4.5 বছরের কাছাকাছি, মানে 4 বছর 3 মাস মতো জব করি। রেজিগনেশন দিয়েছিলাম ব্যক্তিগত কারণে, এবং কারণ আমার মেয়ে খুব ছোট ছিল, বারবার অসুস্থ হচ্ছিল। কোভিড পিরিয়ড ছিল, প্যান্ডেমিকের সময়তে ভীষণ অসুস্থ হয়ে যায়। তারপর হসপিটালাইজড হয়, 2বার করে কোভিড হয়। তারপরেও আরেকবার আরএসভি ভাইরাসে আক্রান্ত হয়ে খুব খারাপ অবস্থা ওর, নানান রকম কারণে খুব আমাকে মানে ভীষণ আমার খুব হেনস্থা হতে হয়েছে। তো তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি জবটা রিজাইন দেব। তো রিজাইন দিয়ে তারপরে কিন্তু আমি সিস্টার টিউটর হিসেবে তারপরে আবারও জয়েন করি। আমাদের এখানে ভদ্রেশ্বরে একটি নার্সিং কলেজ আছে, ওখানে। তো ওখানে আমি জয়েন করার পর মনস্থির করি যে আমি ইউপিএসসির পড়াবো, এবং ইউপিএসসির তার জন্য তো হুট করে পড়ানো যায় না, প্রিপারেশনও নিতে হয়। তো আমি ইউপিএসসি প্রিপারেশনও নিতে থাকি। তো তারপর আমার জার্নি শুরু হয়। তো আমার বাবা মা কিন্তু খুব সাপোর্টিভ ছিল। বাবা মার সাপোর্ট ছাড়া তো সম্ভব নয় না। এবার 2000 মোটামুটি 22-এর সেপ্টেম্বর থেকে, হ্যাঁ আমি বলেছি বোধহয় তোমাদের এর আগেও, সেপ্টেম্বর থেকে আমি এই জার্নিটা শুরু করি। তো মাঝখানে 2024-এ থেকে আমার মার একদম প্রথম দিক থেকেই আমার মা খুব অসুস্থ হয়ে যায়। খুব অসুস্থ, সাংঘাতিক অসুস্থ, একদম বেড রিডেন ছিলেন। তাকে নিয়ে ভেলোর, কলকাতা পিএলএস হসপিটাল রীতিমতো কি বলবো, 1 মাস হসপিটালে থাকছে তো বাড়িতে থাকছে 15 দিন, এরকম পুরো 1.5 বছর মা এভাবেই ছিল। লাস্ট টাইম বাড়িতে পুরোপুরি হসপিটাল অ্যাকোমোডেশন করা হয়েছিল, মা এভাবেই ছিলেন। তো মাকে আমাকে 1.5 বছর টাইম দিতে হয়েছে। তখন আমার পড়াশোনার সঙ্গে কোনো রকম সম্পর্কই ছিল না, আমি সময়ই পাইনি। ইনফ্যাক্ট আমি চাকরি করবার টাইমটাও পাইনি। আমি যখন সিস্টার টিউটরে জয়েন করি সেন্ট পল স্কুল অফ নার্সিংয়ে, স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিংয়ে, তখন আমি ডিউটিও কন্টিনিউ করতে পারিনি, কারণ মাকে প্রচুর টাইম দিতে হতো আমার। তো তখন পড়াশোনা করা তো দূরের কথা। তো তখন মাঝখানে আমার এই 2024 থেকে একদম ফার্স্ট থেকে, তাও বললে ভুল হবে, আমার মা 2023-এর ডিসেম্বর মাসে একবার অসুস্থ হন। তারপরে আবার 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে আবার অসুস্থ হয়ে যায়। তো তারপর থেকে চলতে থাকে। এই 2025-এর জুন মাসের 30 তারিখে আমার মা মারা গেছে। তো কদিন আমার পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, সেই কারণে আমি এই ইনস্টিটিউটটা করে উঠতে পারিনি। কিন্তু আমার মা কিন্তু জানতেন যে আমি এটা করব। তখন আমার মা বলেছিলেন যে এটা যাতে আমি আমার দাদুর নামে করি। আমার দাদু ঈশ্বর উনি মারা গেছেন, সুধীর মাইন। উনি আমাকে প্রচন্ড ভালোবাসতেন এবং দাদু সবসময় চাইতেন যাতে আমি জীবনে অনেক উন্নতি করি, আমি যেন পড়াশোনা করে অনেক 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 লাইফে উন্নতি করি, এটা দাদু সবসময় চাইতো।
কিন্তু দাদু মোস্ট প্রবাবলি 2011 নভেম্বরে 16 নভেম্বর 16ই নভেম্বর মনে আছে, সেদিন কার্তিক পুজো ছিল সম্ভবত, বা কার্তিক পুজোর পরের দিন আমার দাদু মারা যায়। নিউরো প্রবলেম ছিল দাদুর। আর দাদু যদি আজ বেঁচে থাকতেন, দাদু খুব 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 খুশি হতেন। বাট আমি সবার কাছে এই কথাটা বলতে চাই, কারণ আমার মা চেয়েছিলেন আমি এটা দাদুর নামে প্রতিষ্ঠা করি, এবং আমি এটা করতাম। আমার মা যদি আজ বেঁচে থাকতো, আমি আমার মায়ের নামে এই ইনস্টিটিউটটা করতাম না, আমি অবভিয়াসলি আমার দাদুর নামেই করতাম, কারণ ওটা আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি এই ইনস্টিটিউটটা দাদুর নামে করব। আর আমার মায়ের অস্বাভাবিকভাবে বেঁচে থাকার ইচ্ছে ছিল আমার জন্য, মা এটা দেখে যেতে চেয়েছিল। বাট মা তার আগেই মারা যান, মাকে অনেক চেষ্টা করেও বাঁচিয়ে রাখতে পারিনি। তো সেই কারণে ইনস্টিটিউটটা দাদুর নামে না খুলে এটা মায়ের নামে করেছি। কারণ আমার বাবা বললেন যে তোর মাই যখন নেই বেঁচে, যদি মা বেঁচে থাকতেন তাহলে দাদুর নামে করতিস অবশ্যই। আর সেটাই করতাম, সুধীর বাইন আইএস একাডেমি এটাই নাম দেবো ঠিক করেছিলাম। বাট যখন মা মারা গেলেন তখন আমি ঠিক করলাম যে তাহলে মাই তো দেখতে পেলো না, তাহলে এটা মা যখন জানতো আমি ইনস্টিটিউটটা খুলবো, মার ইচ্ছে ছিল দাদুর নামে খুলবো, বাট মা যখন দেখেই যেতে পারলো না, তাহলে আমি এটা মায়ের নামেই খুলি। তো বাবা বললো যে এটা তাহলে তুই মায়ের নামেই খোল, সেই জন্য এটা রিনা পাল আইএস একাডেমি খোলা হয়েছে। আর মা যদি বেঁচে থাকতেন তাহলে এটা হয়তো সুধীর বাইন আইএস একাডেমি হিসেবেই আমি প্রতিষ্ঠা করতাম। তো যাই হোক, আমি আশা করি তোমাদেরকে বলতে পেরেছি যে কেন আমার এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করা। আর আমি এটা তোমাদের বলতে চাই, এটা কিন্তু আমি যে ইউটিউবে ভিডিওগুলো করি সেটা কিন্তু আমার কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো উদ্দেশ্য নেই, কারণ আমি এর থেকে কোনো ইনকাম করি না, আমি কোনো প্রফিট পাই না, কারণ আমি প্রফেশনালি কোনো ইউটিউবার বা ব্লগার নই, এবং আমি রিলও করি না, কিছুই করি না, ঠিক আছে। এটা আমি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছি মানেই আমি ইউটিউবার হব সেই জন্য নয়, বিকজ আমি অফলাইনে পড়াই, আমি বারবার বলছি, এবং অনলাইনে যারা পড়তে চায় তাদেরকে আমি গুগল মিটে পড়াবো। আমি ইউটিউবে এই কয়েকটা ভিডিও করেছি এই উদ্দেশ্যে যে যারা কোচিং নিতেই পারবে না, কোনো জায়গাতেই নিতে পারবে না, খুব ফিনান্সিয়াল সমস্যা আছে, তারা অ্যাটলিস্ট যাতে সেলফ স্টাডিটা করতে পারে তাদের জন্য, ঠিক আছে। তাদের জন্য মানে আমার সমস্ত কাজের ফাঁকে আমি এইটুকু সময় বার করে এই ভিডিওগুলো করেছি, যাতে তারা দেখে কিছুটা হলেও উপকৃত হয়। কেউ যদি সাকসেসফুল হয় লাইফে, কেউ যদি চান্স পায় এই ভিডিওগুলো দেখে, যদি উপকৃত হয়, কেউ যদি সেলফ স্টাডি করে, তার সাথে একটু গাইডেন্স পায়, আই হোপ সাকসেসফুল হবে জীবনে। আমি চেয়েছি যে এটাই, তাহলে অ্যাটলিস্ট ওপর থেকে আমার দাদু এবং আমার মা খুব খুশি হবেন দেখলে, এবং আশীর্বাদ করবেন আমাকে। আমি চাই মানে আমি ডেডিকেটেডলি কাজ করতে চাই, এবং আমার দাদু এবং আমার মায়ের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি সাকসেস পাবো জীবনে। এবং আমি চাই এরকম অনেক ছাত্রছাত্রী আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে, বাট অর্থনৈতিক সমস্যার জন্য কোনো জায়গায় কোচিং নিতে পারছে না, তারা যাতে সেলফ স্টাডি করে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং নিজেরা এগিয়ে চলতে পারে জীবনে, সেটাই। আর মানে আমি চাইবো এই ভিডিওগুলো তোমরা দেখবে, এবং দেখে অবশ্যই 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 একদিন না একদিন আইএএস র্যাঙ্ক পাবে, ইউপিএসসি ক্র্যাক করবে। অল দ্য বেস্ট। এবার আমি বলতে চাইছি যে দেখো, এই যে কোর্সটা, মানে তোমরা যদি আজকে দিল্লিতে গিয়ে পড়ো, দিল্লিতে গিয়ে কিন্তু থাকা খাওয়া বিশাল খরচ সাপেক্ষ, ঠিক আছে। তো ওখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে ঘর ভাড়া অনেক বেশি, খাওয়া দাওয়ার খরচা বেশি, সব কিছুই বেশি। ওসব খরচ দেওয়ার পরও আবার যদি মানে 2-3 বছর ধরে, মানে বেশি তো সিলেবাস হিউজ, একবারে তো হয় না, মেনলি 2-3 বছর তো টাইম লেগেই যায়। এই 2-3 বছর ধরে কোচিং নেবে, তারপরে থাকবে, খাবে, প্রচুর পরিমাণ খরচ হয়ে যায়, মানে কত লক্ষ টাকা, মানে কি বলবো। এক বছরে তুমি ধরে নাও, মোটামুটি 1 বছর থেকে প্রিপারেশনও যদি তুমি নিয়ে তারপরে কলকাতায় ফিরে আসো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসো, তাতেও তোমার 10 লাখের কাছাকাছি খরচ হয়ে যাবে। 8-9 লাখ টাকা তো হবেই, কারণ খাওয়া দাওয়া থাকা সবকিছু, কোচিং সব নিয়ে তোমার 8-9 লাখ, মানে 9 লাখ হয়ে যাবে, মিনিমাম 9 লাখ টাকা খরচ হয়ে যাবে, মানে একটা বছর যদি তুমি থাকো। তারপর ধরে নিলাম তুমি চলে এলে, তারপর তুমি বাড়িতে এসে সেলফ স্টাডি করলে, দিল্লি থেকে একটা গাইডেন্স নিয়ে এলে, 9 লাখ টাকা না অনেকেরই অ্যাট এ টাইম খরচা করার মতো উপায় থাকে না, এটা হচ্ছে সত্যি কথা, বাস্তব কথা। এবার সেই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা খুবই পিছিয়ে আছে। দেখো, একটা সময় ছিল যখন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস 4th হয়েছিলেন এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায়, তারপর রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ট্যাগর, উনিও 2য় স্থান অধিকার করেছিলেন। তখন বাঙালিরা অনেক এগিয়ে ছিল, হঠাৎ করে কি জানি না হয়, মানে বাঙালিরা অনেক পিছিয়ে পড়ে। তবে গত 3-4 বছর ধরে দেখছি
বাঙালিদের মধ্যে সেই চেতনাবোধটা হয়েছে। নেহা ব্যানার্জি ম্যাডাম পেয়েছেন, কলকাতা সাউথ পয়েন্ট স্কুল থেকে পড়েছেন উনি, তারপর খড়গপুর আইআইটিতে পড়েছেন, সেখান থেকে তিনি আইআইটিতে অত কোটি টাকার প্রজেক্ট ছেড়ে মানে ওই চাকরি ছেড়ে তিনি প্রিপারেশন নিয়ে এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেছেন এবং 19-এ র্যাঙ্ক করেছেন। ময়ূরী মুখার্জি ম্যাডাম পেয়েছেন চান্স। তারপরে ভদ্রেশ্বরে, হুগলি জেলার ভদ্রেশ্বরে 7 বছর আগে একজন পেয়েছিলেন, উনি সম্ভবত নন বেঙ্গলি, বাট উনি বেঙ্গলি কালচারেই মানুষ হয়েছেন, জোসেফ কনভেন্টের ছাত্রী, উনিও পেয়েছিলেন। তো এই ভিডিওগুলো আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। তো দেখো, আমি চাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে আবারও এরকম সুভাষচন্দ্র বোসের মতো বা সত্যেন্দ্রনাথ টাগোরের মতো অনেক ট্যালেন্টেড মানুষ আসুক। তো তো সেই কারণেই আমি এটা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তো দেখো, অনেকেই কিন্তু ইচ্ছা থাকলেও মানে ফিনান্সিয়াল সমস্যার জন্য এগোতে পারে না। তো আমাদের কলকাতায় গত 2-3 বছর ধরে কয়েকটা ইনস্টিটিউট হয়েছে, কারণ কলকাতায় দেখছি 3-4 বছর ধরে প্রত্যেক বছরই কেউ না কেউ মানে ইউপিএসসি ক্র্যাক করছে। তবে র্যাঙ্কিং গুলো খুব পিছনের দিকে, 840, 750। তবে একজন এবছরে করেছেন, লাস্ট দেখলাম 2024-এর রেজাল্ট বেরিয়েছে, 2024-এর একজন 169 না কততে র্যাঙ্ক করেছে। তো এরকম প্রত্যেকবারই গত 3-4 বছর ধরে 3-4 জন করে র্যাঙ্কে আসছে। তো তাদের হিস্ট্রি নিলে তুমি জানতে পারবে যে তারা কিন্তু, তাদের মধ্যে অনেকেই দিল্লিতে গিয়ে প্রিপারেশন করেছে, আবার কেউ দিল্লিতে না গেলেও অনলাইনে দিল্লির সাপোর্ট নিয়েছে, এরকম দেখতেই পাবে। ঠিক আছে, এবার সেটাও কিন্তু খরচ সাপেক্ষ, সেটা কিন্তু বাড়ির অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালো না থাকলে সম্ভব নয়। দিল্লি থেকে অনলাইন কোচিং নেওয়াটাও কিন্তু চাপের ব্যাপার। এবার এখন 2-3 বছর ধরে কলকাতায় যে আইএসএন ইনস্টিটিউট হয়েছে, তো সেখানে ফাউন্ডেশন ব্যাচগুলোতে ভর্তি হতে গেলেই 2 লাখ টাকা কমপক্ষে লাগে, এবং তার সাথে সেই ফাউন্ডেশন ব্যাচে তুমি সবকিছু পাবে না, তোমাকে অপশনালের জন্য আলাদা টিচার রাখতে হবে, ইভেন তোমার মক টেস্টের জন্য আলাদা ফিস দিতে হয়, আবার তোমার কি বলে ওই কোয়ালিফাইং পেপার, যেটা পেপার এ হচ্ছে বেঙ্গলি বা হিন্দি যাই নাও না কেন, আর পেপার বি ইংলিশ, এগুলো কিন্তু ফাউন্ডেশন ব্যাচে থাকে না, তো সেগুলোর জন্য আলাদা নিতে হয়, অপশনালের জন্য আলাদা নিতে হয়। এই সমস্ত যদি তুমি দেখতে যাও, তাও কলকাতাও নেই করে তোমার 4 লাখ টাকা কমপক্ষে খরচ হবে। তারপরে আবার গাড়ি ভাড়া, স্টাডি মেটেরিয়াল, হ্যানা ত্যানা নিয়ে তো মানে ধরলাম 5 লাখের কাছাকাছি। সেটাও কি কম? যদি দিল্লিতে থেকে 10 লাখ খরচা হয়, কলকাতায় হবে অর্ধেক খরচা। এই হচ্ছে ব্যাপার। তাও আবার কলকাতায় যারা ওয়েস্ট বেঙ্গলের, মনে করো কুচবিহারে থাকো, বা মনে করো জলপাইগুড়ি থাকো, বা মনে করো দুর্গাপুর, আসানসোলে থাকো, তাদেরকে তো সেই কলকাতায় এসে থেকে থাকা খাওয়া করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে খরচাটা আরো বেড়ে যাবে। আমি ধরে নিলাম তুমি যদি কলকাতার কাছাকাছি থাকো, তাহলে ঠিক আছে, তুমি ডেলি প্যাসেঞ্জারি করতে পারো হুগলি হাওড়া থেকে, বা ডেলি প্যাসেঞ্জারি করলে তোমার অনেকটা সময় নষ্ট হয় পড়ার, সেক্ষেত্রে তুমি অনলাইন কোচিং নিতে পারো। অনলাইন কোচিং, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু নিয়ে তুমি যদি দেখো না, 4-5 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হয়ে যাবে। তারপরে যদি তুমি ডেলি যাতায়াত করো, গাড়ি ভাড়া আছে ওই 5 লাখের কাছাকাছি। এবার তোমার আবার যাতায়াত করলে সময় নষ্ট বলে তুমি যদি মেসে থাকো, মেসে থাকলে খরচটা আরো বেড়ে যাবে। বোঝা গেল? ফলে যারা কলকাতার কাছাকাছি থাকো না, তারা দূরে থাকো, তাদেরকে কলকাতায় এসে থাকা আর দিল্লিতে গিয়ে থাকার কোনো পার্থক্য নেই, সেই তো তোমাকে গিয়ে থাকতেই হচ্ছে, মেসের খরচ রয়েছে। তো এইসব ব্যাপারের জন্য না অনেকেই এই ইউপিএসসি জার্নিতে এগোতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো আমি সেই সব মানুষের কথা ভেবে, আর কলকাতায় আমাদের মানে কি বলবো, সেরকম টিচার নেই ভালো পড়ানোর মতো, সমস্ত ফ্যাকাল্টিরা দিল্লিতেই ভালো ফ্যাকাল্টি। তো এই সমস্ত অসুবিধার জন্য আমার মনে হলো যে এটা খুব পড়া দরকার। যাদের ইচ্ছে আছে কিন্তু আর্থিক সঙ্গতি নেই, তাদের কথা ভেবে আমি খুব মিনিমাল ফিস ধরেছি এটা, মানে যেটা মোটামুটি প্রায় সবার পক্ষেই সম্ভব হবে। যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তাদের কথা ভেবে এটা করা। ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ আমি অল সাবজেক্ট, মানে প্রিলিমস, মেন্স, ঠিক আছে, ইনক্লুডিং অপশনাল। যেহেতু অপশনাল আমি সাইকোলজি ছাড়া অন্য কিছু পড়াবো না, আমি বলেই দিয়েছি, তো অপশনালের জন্য কোনো আলাদা ফিস ধার্য করা হবে না। প্রিলিমসের প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন এবং অপশনালের প্রিপারেশন আমি সবকটাই দেবো। তার জন্য মান্থলি ফিস হচ্ছে 1000, আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন চার্জ হচ্ছে 100 টাকা। ঠিক আছে, দেখো আমি এখানে লিখেছি, কোর্স ফিস অফ ফাউন্ডেশন ব্যাচ ₹1000, রেজিস্ট্রেশন ফিস ₹100। এটা কিন্তু তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে 100 যেটা 100 টাকার রেজিস্ট্রেশনটা কিন্তু ওয়ান টাইম, ঠিক আছে, যখন ভর্তি হচ্ছে তখন। আর ওই সরি, এই লেখাটা একটুখানি ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি
এই মানে ভুল নয়, মানে 1000 এর পাশে লেখা উচিত ছিল, ওটা আমি নিচে লিখেছি। তো এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচের মান্থলি ফিস হচ্ছে 1000 টাকা করে, ঠিক আছে। আর রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 100। এটা কিন্তু ওয়ান টাইম, যখন ভর্তি হচ্ছে তখনই শুধু 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। আর প্রত্যেক মাসে কিন্তু রেজিস্ট্রেশন চার্জ নয়, ওটা হচ্ছে প্রত্যেক মাসে মান্থলি, যে মান্থলি বলে যেটা লেখা আছে এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচের ফিস মান্থলি 1000 টাকা করে। এবার তুমি ধরো আমি যখন অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে জুলাইয়ের এন্ডের দিকে, তো আগস্ট থেকে ধরো প্রিপারেশন স্টার্ট করছো, তাহলে আগস্ট থেকে তোমার 24শে মে হচ্ছে গিয়ে পরীক্ষা, তাহলে তুমি সময় পাচ্ছ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে। মের 24 তারিখে পরীক্ষা, মানে তোমার ধরে নাও অলমোস্ট 15 তারিখ অবধি আমার কাছে তুমি পড়ার স্কোপ পাচ্ছ, কারণ বাকি এক সপ্তাহ তোমাকে বাড়িতে পড়তে হবে। তো আমি হাতে তোমাদের 9.5 মাস টাইম পাচ্ছি। এই 9.5 মাস টাইমের মধ্যে আমি ধরে নিলাম লাস্ট মাসটা তোমরা বাড়িতেই পড়ছো, আমার কাছে পড়তে আসতে হবে না, তুমি ধরো 9 মাস টাইম পাচ্ছ। তো এই 9 মাসে আমাকে 9 বার তুমি ফিস দিচ্ছ, তাহলে প্রত্যেক মান্থে তুমি 1000 করে দিচ্ছ, তাহলে 9 মান্থে 9000 টাকা। তাহলে 9000 টাকার মধ্যে তুমি তোমার পুরো অলমোস্ট প্রিলিমসের প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন এবং অপশনালের প্রিপারেশন পুরোটাই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তোমাকে আলাদা কোনো টাকা দিতে হচ্ছে না, আর শুধু ভর্তির সময়টা 100 টাকা রেজিস্ট্রেশন চার্জ দিচ্ছ, বোঝা গেল। এবার কারোর যদি মনে হয় যে না আমি এটাও পে করতে পারছি না, আমার পক্ষে অসুবিধা, তাহলে আমি তাদের কথা ভেবে এই ভিডিওটা করেছি। অ্যাকচুয়ালি আমি তো কোনো ইউটিউবার নই বা ব্লগার নই বা রিলও করি না, এটা থেকে আমার কোনো প্রফিট বা টাকা পয়সা আসে না, এটা আমার প্রফেশন নয়। বাট আমি পড়াবো, অবশ্যই পড়াবো, কিন্তু যারা আমার কাছে পড়তে পারছো না, যাদের সেইটুকু টাকার মানে পে করার অবস্থায় যারা নেই, তাদের কথা ভেবে কিন্তু আমি এই ভিডিওগুলো এতদিন ধরে করেছি। সেখানে দেখবে আমি প্রত্যেকটা ভিডিও মেন্সের প্রত্যেকটা পেপারের ওপরে অ্যান্সার রাইটিং কি করে প্র্যাকটিস করতে হয় শিখিয়েছি, এবং যাদের ইংলিশে সমস্যা আছে তাদের কথা ভেবেই আমি ইংলিশ থেকে বাংলায় প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা উত্তরের প্রত্যেকটা লাইন আমি বাংলায় ট্রান্সলেট করে করে বুঝিয়েছি, কারণ অনেকেরই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নয়, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই কথা ভেবেই আমি অলমোস্ট মানে তোমার মেন্সে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমি একটা করে ক্লাস দিয়েছি অ্যান্সার রাইটিং এর, ঠিক আছে। তো এটা দেখলে তোমাদের মেন্স সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তারপর তোমরা নিজেরাই সেলফ স্টাডি করে পারবে, ঠিক আছে। কি কি বই কিনতে হবে সেটাও বলে দিয়েছি, বুক লিস্টও বলা আছে, কোন কোন ম্যাগাজিন ফলো করতে হবে সেটাও বলা আছে, এবং আমি প্রিলিমিনারির জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন বই পড়তে হবে সেটাও বলা আছে, ঠিক আছে। এবার আমি সবকিছুই কিন্তু তোমাদেরকে বলেছি ভিডিওতে, মানে ইনক্লুডিং তোমার অপশনালের জন্য কি পড়তে হবে, প্রিলিমসের জন্য কি পড়তে হবে, কি কি বই ফলো করতে হবে, মেন্সের জন্য কি কি বই ফলো করতে হবে, সবটাই কিন্তু আমার ভিডিওগুলোতে বলা আছে, যাতে তোমরা নিজেরা সেলফ স্টাডি করে এগোতে পারো, ঠিক আছে। কিন্তু দেখো সেলফ স্টাডি করার পরও মনে হচ্ছে যে অঙ্ক আর ইংরেজিটা খুব অসুবিধা আছে, এটা পড়ে উদ্ধার করা যাচ্ছে না, কারণ অনেকে এরকম আছে যার ছোটবেলা থেকে অঙ্কের বেস ভালো নয় বা ইংলিশের বেস, গ্রামারের বেস ভালো নয়। তাদের জন্য আমি কয়েকটা ক্র্যাশ কোর্সের আয়োজন করেছি। যদি মনে করো যে বাড়িতে সেলফ স্টাডি করবে আর আমার ভিডিওগুলো দেখবে, সেগুলোর সঙ্গে করার পর এই অঙ্ক আর ইংলিশের জন্য অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা এই ক্র্যাশ কোর্সটা নিতে পারো। দেখো ক্র্যাশ কোর্সেস, দেখো সিস্যাট, ঠিক আছে, সিস্যাট অর্থাৎ ইংলিশ কম্প্রিহেনশন আর ম্যাথ আর রিজনিং, ঠিক আছে। এটা হচ্ছে ₹1000 রেজিস্ট্রেশন ফিস। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফিসটা ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে লেখার, এখানটা রেজিস্ট্রেশন ফিসটা সিস্যাটের লাগছে না, ঠিক আছে, মানে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি ডাস্টারটা দিয়ে। সিস্যাটের এই 1000টা, এটা তুমি যদি ওয়ান টাইম পে করো, তাহলে সিস্যাটে যদি, এটা হচ্ছে 2 মাসের ক্র্যাশ কোর্স, ঠিক আছে, মানে 2 মাসে মোটামুটি আমি ইনক্লুডিং মক টেস্ট 16টা ক্লাস নেব, ঠিক আছে। 16টা ক্লাসের মধ্যে আমি সমস্ত ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার পর লাস্ট দিন আমি এক্সাম নেব। তো এটা হচ্ছে সিস্যাটের জন্য তোমাকে একবারই পে করতে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। 2 মাসের মধ্যে, মানে প্রত্যেক মাসে 8টা করে ক্লাস থাকবে, 2 মাসে 16টা ক্লাস থাকবে, তার মধ্যে আমি প্র্যাকটিস কমপ্লিট করিয়ে আমি মক টেস্ট নিয়ে নেব।
তাহলে এবার এরকম কেউ আছে ধরো একসাথে 1000 টাকা পে করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা ইনস্টলমেন্টে দিতে পারো। অর্থাৎ 500 এক মাসে দিলে, তারপরের মাসে 500 টাকা দিলে, ঠিক আছে, ইনস্টলে দিতে পারো। এবার ইনস্টলে যদি তুমি দাও সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিসটা 50 টাকা লাগবে, ঠিক আছে। ইনস্টলমেন্টে যদি দাও মানে প্রথম মাসে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন 50 টাকা, ঠিক আছে, আর 500 টাকা দিলে, পরের মাসে আবার 500 টাকা দিলে, ঠিক আছে। আর যদি তোমরা একসাথেই 1000 টাকা পে করো তাহলে এই রেজিস্ট্রেশন ফিসটা 0 হয়ে যাবে, অর্থাৎ ফ্রিতে হয়ে যাবে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। সিস্যাট আমি 16টা ক্লাসের মধ্যে একদম মক টেস্ট নিয়ে পুরো তৈরি করে দেবো। এটা হচ্ছে গেল সিস্যাটের ক্র্যাশ কোর্স। এরপরেরটা হচ্ছে মেন্সের পেপার এ বেঙ্গলি, ঠিক আছে। এটার ক্র্যাশ কোর্সটা হচ্ছে 6 দিনের, 6টা ক্লাস থাকছে ইনক্লুডিং এক্সাম। মানে আমি প্রথমে ক্লাস করাবো, তারপরে এক্সাম নেব। টোটাল ক্র্যাশ কোর্সে 6টা ক্লাস থাকছে। এটাতে কোনো রকম রেজিস্ট্রেশন ফিস ধার্য করা হয়নি, ঠিক আছে, কোনো রেজিস্ট্রেশন ফিস লাগবে না, 400 টাকা অনলি। আর পেপার বি ইংলিশ, এটাতেও কোনো রকম রেজিস্ট্রেশন ফিস ধার্য করা হয়নি। এটাতে টোটাল 8টা ক্লাস পাবে এবং 8টা ক্লাস ওই 1-1.5 মাসের মধ্যেই শেষ করে দেওয়া হবে, ঠিক আছে, বাংলা বলো আর ইংলিশ বলো, টোটাল 8টা ক্লাস দেওয়া হবে। এটার ক্ষেত্রে বাংলায় 6টা ক্লাস আর ইংলিশের ক্ষেত্রে 8টা ক্লাস দেওয়া হবে, আর 600 টাকা, ঠিক আছে, কোনো রকম রেজিস্ট্রেশন ফিস ধার্য করা হয়নি। এবং ক্লাস শেষ হয়ে গেলে, ক্লাস যখন আমার কমপ্লিট করানো হয়ে যাবে, তারপরে আমি মক টেস্ট নেব। তো ইনক্লুডিং মক টেস্ট টোটাল 8টা ক্লাস থাকবে, ঠিক আছে, তার জন্য 600 টাকা ধার্য করা হয়েছে। এই হলো ক্র্যাশ কোর্স। মানে এটার জন্য তোমাকে একবারই দিতে হচ্ছে 400 টাকা, এটার জন্য তোমাকে একবারই দিতে হচ্ছে 600 টাকা, ঠিক আছে। ডিফারেন্ট। কেউ চাইলে শুধু বাংলাটা নাও নিতে পারো, শুধু ইংলিশ নিলে তাহলে 600 টাকা। আর সিস্যাটটা যদি নাও 1000 টাকা, তুমি যদি অ্যাট এ টাইম পে করো তাহলে তোমার ক্ষেত্রে 50 টাকাটা রেজিস্ট্রেশন চার্জটা লাগছে না। যদি অ্যাট এ টাইম না করে 500 করে ইনস্টলে করো, মানে এক মাসে 500, পরের মাসে 500, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টাইম ওয়ান টাইম রেজিস্ট্রেশন 50 টাকা। তাহলে বোঝাতে পেরেছি ক্র্যাশ কোর্সগুলো। তো যদি মনে হয় যে আমার ভিডিও দেখে উপকৃত হয়েছো, তারপরও যদি কোনো রকম ডাউট থাকে যে না আমার অঙ্ক আর ইংলিশটা সমস্যা হচ্ছে, তাহলে এই ক্র্যাশ কোর্সগুলো তোমরা নিতে পারো, এর জন্য যোগাযোগ করতে পারো। আর আমি আশা করব কোনো সমস্যা হবে না, কারণ আমি প্রত্যেকটা মানে মেন্সের প্রত্যেকটা টপিক নিয়ে যেভাবে আলোচনা করেছি, বাংলায় ট্রান্সলেট করে করে যারা ইংলিশ মিডিয়ামে পড়োনি তাদেরও সমস্যা হবে না। আমি আমার প্রত্যেকটা ভিডিও না, তোমরা কখনো ওই পরের ভিডিওটা আগে দেখবে না, আগেরটা আগেই দেখবে। তাতে কি হয় না, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করা আছে। কারণ অনেকে আছে সিলেবাসটাই জানো না ভালো করে। দেখবে আমি প্রথমে আমার ওরিয়েন্টেশন দেওয়ার পরে একটা সিলেবাস নিয়ে ভিডিও দিয়েছিলাম। আগে সিলেবাসটা জানো, তারপর তো পড়বে। স্টেপ বাই আমি সুন্দর করে ভিডিওগুলো করেছি। তো ওইরকম স্টেপ বাই স্টেপ পর ভিডিওগুলো দেখবে, তাহলে তোমার একটা ধারণা হয়ে যাবে। আর আমি সবসময় বলি মেন্সের প্রিপারেশন আগে নেবে। কেন বলছি, যারা টপার না ম্যাক্সিমাম সবাই মেন্সের প্রিপারেশন আগে শুরু করে, বুঝতে পেরেছো? কেউ যদি মনে করো যে প্রিলিমিনারিতে পাস করবো, রেজাল্ট বেরোবে, তারপরে আমি মেন্সের প্রিপারেশন নেবো, তাহলে সেই বছরে সে কোনোদিনই চাকরি পাবে না, আমি বলে রাখলাম। কারণ মেন্সের পরীক্ষাটা ধরো হচ্ছে 24শে মে, তার ঠিক 15 দিন পর রেজাল্ট বেরোবে। তারপরে তুমি হাতে পাবে, মানে আগস্টের 3rd উইক থেকে তোমার মেন্সের এক্সাম শুরু হয়ে যাবে। মানে তুমি 2 মাসে কি করে এত হিউজ সিলেবাস কি করে তুমি কভার করবে? এটা তো সম্ভব নয়। তো সেই হেতু তোমাকে আগে করে নিতে হবে মেন্সের প্রিপারেশন। অর্থাৎ তুমি প্রথম থেকেই অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, মানে তুমি পড়াটা না এমন ভাবে মানে ইকুইভ্যালেন্টলি করবে। দেখো তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি এগুলো তো কমন কোর সাবজেক্ট, সায়েন্স অ্যান্ড টেক এগুলো তো মানে তোমাকে প্রিলিমস এর জন্য পড়তে হচ্ছে, মেন্স এর জন্য পড়তে হচ্ছে। শুধু পার্থক্য এইটাই যে প্রিলিমসে তুমি এমসিকিউ করছো আর মেন্স তুমি অ্যান্সার রাইটিং করছো। তাহলে তুমি যখন পড়ছোই, যখন প্রিপারেশন স্টার্ট করছো, তখন এমসিকিউ এর সাথে সাথে ইকুইভ্যালেন্টলি তুমি মেন্সের অ্যান্সার রাইটিংটাও প্র্যাকটিস করবে বাড়িতে, বুঝতে পেরেছো? আমি উদাহরণস্বরূপ বলছি, টিনা দাবি ম্যাডাম যিনি ফার্স্ট হয়েছিলেন ইউপিএসসিতে, তার কিন্তু রেজাল্ট দেখলে তোমরা জানতে পারবে ম্যাডাম মেন্সে হাইয়েস্ট পেয়েছিলেন, বাট উনি কিন্তু প্রিলিমসের নাম্বার যেহেতু যোগ হয় না, সেই জন্য ফার্স্ট হতে পেরেছিলেন। কারণ প্রিলিমসে উনি যে স্কোরটা করেছিলেন সেটা উনি শিডিউল কাস্ট বলেই করতে পেরেছিলেন। অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরি না থাকলে উনি কিন্তু ইউপিএসসিতে কোনো মানে কি বলবো, ইউপিএসসি পাসই করতেন না। কারণ জেনারেল এবং ওবিসিতে
অলমোস্ট প্রায় একই নাম্বার থাকে, ঠিক আছে। জেনারেল এবং ওবিসিতে সবসময় দেখবে কাট অফ অনেক হাই থাকে, আর এসসি এসটিতে প্রচুর, যে কোনো পরীক্ষায় সেটা, ইউপিএসসিতেও তার ব্যতিক্রম নয়। তো এসসি এসটিতে অনেক কম কাট অফ আসে, আর জেনারেল আর ওবিসিতে সবসময় একই রকম অনেক হাই কাট অফ থাকে। তো ম্যাডামের টিনা দেবী ম্যাডামের যে কাট অফটা যে মার্কসটা উনি পেয়েছিলেন মানে প্রিলিমসে, সেটা কিন্তু জেনারেল এবং ওবিসির কাট অফের থেকে অনেকটাই কম। অর্থাৎ জেনারেলের যেটা কাট অফ বা ওবিসিতে যেটা কাট অফ, তার থেকে অনেক কম নাম্বার কিন্তু টিনা দেবী ম্যাডামের ছিল। অর্থাৎ তিনি যদি রিজার্ভেশন ক্যাটাগরিতে না পড়তেন, যদি জেনারেল বা ওবিসিতে পড়তেন, তাহলে কিন্তু তিনি মানে প্রিলিমসে কোয়ালিফাই করতেন না, মানে মেন্সে যাওয়া তো দূরের কথা। কিন্তু তার মানে উনি মেন্সে ফার্স্টটা হলেন কি করে? কারণ উনি মেন্সের প্রিপারেশনটা আগেই নিয়ে নিয়েছিলেন। সেই কারণে উনি 2 মাসে তো আর ওই প্রিপারেশনটা নিতে পারবেন না। উনি হাইয়েস্ট কি করে টপার হবেন, কি করে ফার্স্ট হতে গেলে ওনাকে আগে থেকেই প্রিপারেশন স্টার্ট করতে হবে। উনি আগে মেন্সের প্রিপারেশন নিয়ে রেখেছিলেন, পরে প্রিলিমসের প্রিপারেশন করেছিলেন। যেমন শক্তি দুবে ম্যাডামের ক্ষেত্রেও তাই, উনিও সেম, মানে উনি ফার্স্ট হয়েছেন 5th অ্যাটেম্পটে সম্ভবত। উনি আগে মানে প্রিলিমসে অনেক কম নাম্বার পেয়েছেন, কিন্তু মেন্সে গিয়ে অনেক বেশি নাম্বার পেয়েছেন এবং ফার্স্ট হয়েছেন। তো আমি এটাই বলতে চাইছি, এই কথাগুলো তোমাদের এই জন্যই বলা যে প্রথম থেকেই মেন্সের প্রিপারেশন নেবে, ঠিক আছে। লাস্ট যে জানুয়ারি মাস থেকে টাইমটা পাচ্ছ তুমি, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত তুমি মেন্স আর প্রিলিমস ইকুইভ্যালেন্টলি প্রিপারেশন করবে। তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টে মাস তুমি প্রিলিমসে ফোকাস করবে, ঠিক আছে। আর মে মাসটাও তো অলমোস্ট পেয়ে যাচ্ছ, 24 তারিখে বা 25 তারিখে এরকম সময় দিয়ে পরীক্ষা হয়, তার মানে মেন্স ওই কটা দিনও তুমি পাচ্ছ হাতে, ঠিক আছে। সেই কারণেই বলা যে মেন্সের প্রিপারেশনটা আগেই নিয়ে নেবে, কারণ মেন্স পড়ার টাইম কিন্তু পরে থাকবে না, ঠিক আছে। ওই 2 মাসে কিছু কভার করতে পারবে না। তো এবার যেটা বলছি যে আমি যে ভিডিওগুলো করেছি, প্রত্যেকটা ভিডিও তে দেখবে আমি মেন্সের অ্যান্সার রাইটিং প্র্যাকটিস কি করে করতে হয় প্রত্যেকটা সাবজেক্টের উপরে করে দেখিয়েছি। প্রত্যেকটা ভিডিও দেখবে, আর তারপরে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবে। আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। সেলফ স্টাডি করবে, কি কি বই কিনতে হবে বলে দিয়েছি। যারা মেন্টরশিপ নিতে পারছো না, তারা বই, আমি যা যা বই বলেছি সেগুলো কিনে নিয়ে বাড়িতে পড়বে, যেভাবে বলেছি সেভাবেই করবে। আর যেরকম ভাবে প্রিলিমসের প্রিপারেশন করতে বলেছি, যেরকম ভাবে মেন্সের এবং অপশনাল প্রিপারেশন করতে বলেছি সেইভাবেই। ওই জন্য বললাম প্রত্যেকটা ভিডিও দেখবে স্টেপ বাই স্টেপ, পরেরটা আগে দেখবে না, মানে একদম শুরু থেকে আমি সেভাবেই ভিডিওগুলো করেছি যাতে তোমাদের সুবিধে হয়। প্রত্যেকটা ভিডিও দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। আশা করি তোমরা নিজেরাই স্টাডি করতে পারবে, কোনো মেন্টরের দরকার হবে না। বাই চান্স যদি দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবে। যদি আমার কাছে মেন্টরশিপ নিতে চাও, তাহলে ওই যে বললাম তোমাদের খুব বেশি হলে 9 কি 10,000 টাকা খরচা হবে, তার মধ্যে তুমি প্রিলিমস, মেন্স এবং অপশনাল পুরো প্রিপারেশনটাই পেয়ে যাচ্ছ মান্থলি 1000 টাকা করে। আর যদি সেটাও না পারো, আমার ভিডিও দেখবে তাহলেই হবে। যদি অঙ্ক আর ইংলিশের জন্য সমস্যা হয়, তাহলে এই ক্র্যাশ কোর্সগুলোতে জয়েন করতে পারো, ঠিক আছে। তবে আমি এই এতগুলো কথা বলছি একটাই কারণে, কারণ আমি খুব বিজি শিডিউলের মধ্যে আছি। আমার প্রফেশন যেহেতু এটা নয়, মানে আমি ইউটিউবারও না, বা মানে প্রফেশনালি আমি এটাকে আমার পেশা হিসেবে নেইনি, এটার থেকে আমার কোনো ইনকাম বা প্রফিট নয়। আমি শুধুমাত্র সবার ভালো হবে সেই কথা ভেবে, যাদের স্বপ্ন আছে বাট আর্থিক সঙ্গতি নেই, তাদের কথা ভেবে আমি আমার মাকে ডেডিকেট করে এবং আমার দাদুকে ডেডিকেট করে এই ইনস্টিটিউটটা খুলেছি। এবং মানে শুধু ইনস্টিটিউট খোলার কথা বলছি না, ইনস্টিটিউটে পড়তে গেলে তো যে অনলাইনে পড়বে তাকেও টাকা দিতে হবে, আর যে অফলাইনে পড়বে তাকেও টাকা দিতে হবে। বাট যারা সেটাও দিতে পারবে না, যারা টাকাটা দিতেই পারবে না, তাদের জন্য আমি এতগুলো ভিডিও করেছি, যারা বাড়িতে পড়ে সেলফ স্টাডি করে পাস করতে পারো, ঠিক আছে। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে আর সেলফ স্টাডি করবে, ঠিক আছে। আমি যেভাবে বলেছি সেভাবে ফলো করবে। তারপরে যদি মনে হয় তোমাদের অঙ্ক ইংলিশের সমস্যা আছে, তাহলে এই ক্র্যাশ কোর্সগুলোতে জয়েন করতে পারবে, ঠিক আছে। আর আমি আগামী 6 মাস আমার খুব বিজি শিডিউল রয়েছে, আমি কোনো ক্লাস দিতে পারবো না, সেই জন্য আমার এতগুলো কথা বলা। তো কোনো রকম পড়াশোনা সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি মেসেজ সিন হলে আনসার করব। এবং আমাকে ফোন করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। ফোন করে যোগাযোগ করতে পারো। আমার কাছে মেন্টরশিপ নিলে আমাকে ফোন করতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তবে আগামী 6 মাস আমি কোনো রকম আর ভিডিও তোমাদের দিতে পারবো না, কারণ আমি খুব বিজি শিডিউলের মধ্যে আছি। তার মধ্যেও আমি সময় বার করে এই ভিডিওগুলো করেছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে, যাদের অর্থনৈতিক সঙ্গতি নেই কিন্তু ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নটা যাতে পূরণ করতে পারো, সেই জন্যই আমার এই প্রচেষ্টা। আমি এই ফ্রি ভিডিওগুলো করেছি, তার জন্য আমার কোনো রকম প্রফিট নেই, বাট আমি এটা চাই
যে আমাদের পশ্চিমবাংলা থেকে আরো সুভাষচন্দ্র বোসের জন্ম হোক, আরো সত্যেন্দ্রনাথ টাগোরের জন্ম হোক, এবং এটা আমি আমার মা এবং দাদুকে ডেডিকেট করেই করছি। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।